হ্যালো, আজকে আমরা দেখে নেব যে স্প্রিঙ্কেল মিররে কি করে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। ঠিক আছে, স্প্রিঙ্কেল মিরর আমরা অবতল দর্পণ নিয়েছি। এখানে কিভাবে বস্তুর প্রতিবিম্ব গঠিত হবে, এখানে আমাদের তিনটে জিনিস খেয়াল রাখতে হবে। স্প্রিঙ্কেল দর্পণে যে বস্তুর প্রতিবিম্ব গঠিত হওয়ার সময় যে রে ডায়াগ্রামটা আমরা তৈরি করবো, আমরা যে রে ডায়াগ্রামটা আঁকবো, সেটা তিনটে জিনিস খেয়াল রাখতে হবে। সেগুলো কি, আলোক রশ্মি এসে পড়লে কিভাবে এসে পড়বে এবং কিভাবে নির্গত হবে। ঠিক আছে, আমরা এটা অবতল দর্পণ নিয়েছি, আর ওই সাইডটা হচ্ছে ঘষা সাইড, এই সাইডটা হচ্ছে কি প্রতিফলক তল। এটা হচ্ছে পোল বা মেরু, ও ও হচ্ছে পোল বা মেরু। এটা হচ্ছে ফোকাস এফ এবং এটা হচ্ছে আমাদের সেন্টার অফ কার্ভেচার সি বা বক্রতা কেন্দ্র। আমরা ধরে নিলাম যে কোনো একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে এসে পড়লো। ঠিক আছে, ওই যে কোনো আলোক রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে এসে পড়ে, তাহলে সেটা কোনটা দিয়ে নির্গত হবে সেটা আমাদের জানতে হবে। একটা কথা মনে রাখবে, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে যদি আলোক রশ্মি এসে পড়ে, তাহলে সেটা সবসময় কি হবে, ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। অর্থাৎ প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আপতিত হলে সেটা ফোকাস দ্বারা নির্গত হবে, অর্থাৎ এটা দিয়ে বেরিয়ে যাবে, এই মতো বেরিয়ে যাবে। রে ডায়াগ্রাম করার জন্য এই তিনটে নিয়ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই তিনটে নিয়ম তোমরা না জানলে রে ডায়াগ্রাম তৈরি করতে পারবে না। কোনো বস্তুর জন্য যে ইমেজ আমরা পাবো সেটা করতে পারবে না। তাহলে এক নম্বরে কি হলো, যে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে যদি এসে পড়ে, তাহলে সেটা কি হয়, ফোকাস দ্বারা বেরিয়ে যাবে। দুই নম্বরে ঠিক এর উল্টোটা, অর্থাৎ ফোকাসে যদি কোনো বস্তুকে রাখি আমরা, আর এক নম্বরে কি দেখলাম, যে সমান্তরালভাবে এসে পড়ছিল, তো কোন বস্তুর জন্য, বস্তুটা অবশ্যই কি রয়েছে, অসীমে রয়েছে। যদি কোনো বস্তু অসীমে থাকে, তাহলে সেখান থেকে যে আলোক রশ্মি আসে সেটাকে আমরা ধরে নিই যে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে সেই রশ্মিটা আসে, তাই তো। দুই নম্বরে আমরা কি দেখছি, যে কোনো একটা বস্তুকে আমরা ফোকাসে রেখেছি, কোনো একটা বস্তুকে আমরা রাখলাম কোথায়, ফোকাসে, তাহলে সেখানটা কি ঘটতে পারে, সেটা ঠিক এর উল্টো কেসটা ঘটবে। আমি যদি কোনো ফোকাসে কোনো বস্তুকে রাখি, তাহলে সেখান থেকে আলোক রশ্মিটা গিয়ে লেন্সের উপরে কি হবে, আপতিত হবে, এবং সেটা আপতিত হওয়ার পর প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা দুই নম্বরে কি দেখলাম, যে ফোকাস থেকে যদি আলোক রশ্মি গিয়ে আপতিত হয়, তাহলে সেটা কি হবে, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে বেরিয়ে যাবে। এবারে তিন নম্বরে কি, যদি কোনো আলোক রশ্মি বক্রতা কেন্দ্র থেকে যায়, তাহলে সেটা কোনটা দিয়ে পাস করবে, বক্রতা কেন্দ্র থেকে গেলে কোন দিক দিয়ে পাস করবে সেটা দেখতে হবে। আচ্ছা, বক্রতা কেন্দ্র থেকে এই গোলীয় দর্পণের উপর যদি আমরা যেই এটা টানি, রেখাটা টানি, সেটা আমরা কি বলি, নর্মাল না, তাই তো। অর্থাৎ বক্রতা কেন্দ্র কি হয়, বক্রতা কেন্দ্র থেকে কোন আলোক রশ্মি দর্পণের উপর সবসময় লম্বভাবে আপতিত হয়, তাই তো। তাহলে এটা হচ্ছে আমাদের কি, অভিলম্ব, তাই না। এবারে অভিলম্বের ওপরে যদি কোনো আলোক রশ্মি আপতিত হয়, তাহলে সেটা কোনটা দিয়ে প্রতিফলিত হবে, অভিলম্বের ওপর। আর অভিলম্বের ওপরে যদি আপতিত হয়, তাহলে সেখানটা কি হয়, প্রতিফলন কোণ এবং আপতন কোণ দুটোই শূন্য হয়, তাই তো। আমরা প্লেন মিররের ক্ষেত্রে দেখেছিলাম, প্লেন মিররে কি দেখেছিলাম, যেটা আমাদের ছিল অভিলম্ব, একটা আলোক রশ্মি এই পথে এসে পড়ছিল, তাহলে এই পথে আবার ফিরে যাচ্ছিল, তাই না। নর্মাল ইনসিডেন্ট হলে নর্মালি সেটা রিফ্লেক্ট হবে, অর্থাৎ সেখানে আপতন কোণ এবং প্রতিফলন কোণ দুটোই শূন্য হচ্ছিল। তাহলে এখানেও একই কেস ঘটবে, যে বক্রতা কেন্দ্র দিয়ে যদি গিয়ে পড়ে, তাহলে সেটা কি হবে, বক্রতা কেন্দ্র এই পথে ফিরে আসবে। ঠিক আছে, তাহলে রে ডায়াগ্রাম করার জন্য আমাদের তিনটে আলোক যে রশ্মির গতিপথ, এই তিনটে জানা অবশ্যই জরুরি। তো আমরা এক নম্বরে কি দেখলাম, আলোক রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে এসে আপতিত হলে সেটা ফোকাসে গিয়ে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। যদি ফোকাস থেকে গিয়ে আপতিত হয়, তাহলে সেটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে বেরিয়ে যাবে, এবং যদি সেন্টার দিয়ে যায়, তাহলে সেটা সেন্টার দিয়ে বেরিয়ে যাবে, অর্থাৎ যে পথে যাবে সেই পথেই ফিরে আসবে। ঠিক আছে, এবার আমরা দেখে নেবো কি বিভিন্ন ইমেজ ফরমেশনগুলো কি মতো হচ্ছে। বিভিন্ন ধরনের যে প্রতিবিম্ব গঠিত হচ্ছে অবতল দর্পণ দ্বারা, অর্থাৎ গোলীয় দর্পণ দ্বারা, স্ফেরিক্যাল মিরর দ্বারা, তো সেটা কি মতো হয় সেটা আমরা দেখে নেবো। এবার এটা হচ্ছে আমাদের একটা অবতল দর্পণ, এটা হচ্ছে আমাদের মেরু ও বা পোল, এই ফোকাস এফ, এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার সি। আমরা ধরে নিলাম কোনো আলোক রশ্মি এসে লেন্সের উপর আপতিত, দর্পণের উপর আপতিত হচ্ছে, তাহলে সেটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নয়, সেটা ফোকাস দিয়ে যাচ্ছে কিংবা সেন্টার দিয়ে যাচ্ছে। সেটা ধরে নিলাম প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে একটা কোণ করে আপতিত হচ্ছে, প্রধান অক্ষের সঙ্গে একটা কোণ করে আপতিত হচ্ছে। ঠিক আছে, তবে তারা কি নিজেদের মধ্যে সমান্তরাল, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নয়, কিন্তু তারা নিজেদের মধ্যে কি সমান্তরাল আলোক রশ্মিগুলো। ধরলাম দুটো আলোক রশ্মি আপতিত হয়েছে,
যারা নিজেরা পরস্পরের মধ্যে সমান্তরাল রয়েছে তাহলে সেটা কোনটা দিয়ে যাবে, বা কোথায় মিট করবে। আমি আগের ক্লাসে বলেছিলাম ফোকাস তল, গৌণ ফোকাস সম্পর্কে আলোচনা করেছিলাম, তবে সেটা জানতে হবে। যারা যে নতুন তারা প্লে লিস্ট থেকে গিয়ে আগের ক্লাসটা দেখে নিও, তাহলে তোমাদের সুবিধা হবে। এই দুটো রশ্মি কি হচ্ছে, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল একটা নির্দিষ্ট কোণ করে রয়েছে, কিন্তু নিজেদের মধ্যে সমান্তরাল, তাহলে এটা কি করবে, ফোকাসে গিয়ে আর মিলিত হবে না। কোথায়, ফোকাস যে তল গঠিত হচ্ছে সেই তলে গিয়ে মিলিত হবে। আমরা ধরে নিচ্ছি এখানটা একটা ফোকাস তল, ঠিক আছে, তাহলে এই ফোকাস তলের উপর কোনো একটা বিন্দু থেকে মিলিত হবে। তাহলে তারা এই মতো ভাবে যেতে পারে, এই মতো গেল, তাহলে এটা কি হবে, এই মতো হবে, এখানটা এসে মিলিত হবে, যেটা হচ্ছে আমাদের ফোকাস। তাহলে এই ফোকাসটা কি ধরনের ফোকাস, এই ফোকাসটা হচ্ছে আমাদের গৌণ ফোকাস, ঠিক আছে। এটা আমাদের মুখ্য ফোকাস নয়। মুখ্য ফোকাস যদি হয় তাহলে সেটাকে অবশ্যই প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে এখানটাই হতে হতো। প্রিন্সিপাল অ্যাক্সিস অর্থাৎ প্রধান অক্ষের উপরে যদি হয় তো সেটাকে আমরা বলবো কি, মুখ্য ফোকাস বা প্রধান ফোকাস বিন্দু। কিন্তু যদি ফোকাস তলের উপরে কোথাও হয় তাহলে সেটা হচ্ছে কি আমাদের গৌণ ফোকাস। তাহলে এটা হচ্ছে আমাদের গৌণ ফোকাস। অর্থাৎ আমরা জানতে পারলাম যে যদি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আলোকরশ্মি না আসে, কোন একটা প্রধান অক্ষের সঙ্গে কোণ করে আসে, কিন্তু আলোকরশ্মিগুলো নিজেদের মধ্যে সমান্তরাল যদি থাকে, তাহলে ওরা কি হবে, ফোকাস তলের উপরে কোনো একটা বিন্দু থেকে মিট করবে, অর্থাৎ সেটাকে আমরা বলবো কি, গৌণ ফোকাস। বোঝা গেছে? এবার আমরা দেখবো কোন একটা বস্তুর সাপেক্ষে তার ইমেজ কোথায় গঠিত হচ্ছে। অবতল দর্পণের জন্য কোন একটা যদি বস্তু নিই আমরা, তাহলে সেই বস্তুটার ইমেজ কোথায় গঠিত হবে। এ হচ্ছে কি আমাদের অবতল দর্পণ, এটা হচ্ছে আমাদের পোল ও, এটা ফোকাস এফ, এটা হচ্ছে আমাদের কি সেন্টার অফ কার্ভেচার সি বা সেন্টার। আমরা একটা বস্তুকে, এটা ধরে নেওয়া অসীম, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে আমাদের অসীম। আমরা কোনো একটা বস্তুকে অসীম এবং বক্রতা কেন্দ্রের মাঝখানে কোনো একটা বিন্দুতে রাখলাম, এখানে একটা বস্তুকে আমরা রাখলাম। তাহলে এই বস্তুর জন্য যে ইমেজ গঠিত হবে সেটা কোথায় হবে, তার আকার কি মতো হবে, সেটা সৎ হবে না অসৎ হবে, সে সমস্তগুলো আমরা দেখব। আমরা সৎ অসৎ জেনে গেছি, তাই তো। এবার দেখো এই বস্তুর জন্য আমরা কি করতে হবে, রে ডায়াগ্রাম করতে হবে। রে ডায়াগ্রাম কি মতো হবে, এখান থেকে দেখো একটা রশ্মি আমরা ফেলবো কি, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে একটা আলোক রশ্মি গিয়ে পড়লো। প্রধান অক্ষের সঙ্গে যদি সমান্তরাল ভাবে যায় তাহলে সেটা কোনটা দিয়ে পাস করবে, ফোকাস দিয়ে, তাই তো। প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি ফোকাস দিয়ে নির্গত হয়, তাহলে সেই রশ্মিটা গিয়ে ফোকাস দিয়ে নির্গত হবে। এবার ফোকাস দিয়ে নির্গত করি, বললাম এটা দিয়ে নির্গত আলোক রশ্মি। যেমন ছবিটা বাঁকা হয়ে গেছে। আরেকটা রশ্মি কি হবে, আরেকটা রশ্মি আমাদের বক্রতা কেন্দ্র দিয়ে আমরা পাস করাবো, বক্রতা কেন্দ্র দিয়ে যাবে এবং বক্রতা কেন্দ্র দিয়ে ধরে ফিরে আসবে। বক্রতা কেন্দ্র দিয়ে গেল এবং বক্রতা কেন্দ্র দিয়ে ফিরে আসলে, বক্রতা কেন্দ্র অর্থাৎ কি, নর্মাল ইনসিডেন্ট হচ্ছে। তাহলে দেখো এই দুটো রশ্মি গিয়ে আমাদের এখানটায় মিট করেছে, তাই তো। তাহলে এখানেই দুটো রশ্মি যে জায়গায় মিট করছে সেখানে আমরা কি পাবো, ইমেজ পাবো। তাহলে এখানটায় আমাদের বস্তুর প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে প্রতিবিম্ব কোনটা, প্রধান অক্ষ থেকে এইটুকুটা ছিল আমাদের প্রতিবিম্ব, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে কি করে আঁকলাম রে ডায়াগ্রাম, সেটা আগে ভালো করে বুঝতে হবে। একটা বস্তু নিয়েছি আমরা, বস্তুর নাম দিয়ে দিলাম পি কিউ, ধরে নাম পি কিউ। তাহলে কি হবে, সেখান থেকে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে গিয়ে, যেটা পি এবং এ, ঠিক আছে, পি এ পথে গিয়ে এ বিন্দুতে লেন্সের উপরে আপতিত হয়েছে এবং সেটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে যাওয়ার জন্য কি হচ্ছে, ফোকাস দিয়ে, এটা হচ্ছে ফোকাস বিন্দু, ফোকাস দিয়ে পাস করছে। আমরা একটা আলোক রশ্মিকে আবার বক্রতা কেন্দ্র দিয়ে পাস করালাম। যদি বক্রতা কেন্দ্র দিয়ে যাচ্ছে তাহলে সেটা কি নর্মাল ইনসিডেন্ট হচ্ছে, নর্মাল ইনসিডেন্ট হওয়ার জন্য সেটা নর্মালি ওই একই পথে ফিরে আসছে। দুটো আলোক রশ্মি এই বিন্দুতে ছেদ করেছে, এটা আমরা নাম দিলাম, ধরে নাম স্মল পি স্মল কিউ। তাহলে এখানে যে দুটো আলোক রশ্মি মিট করলো, এখানে আমাদের ইমেজটা তৈরি হয়েছে, যেটা হচ্ছে কি পি কিউ, ঠিক আছে। তাহলে আমরা দেখো এই পি কিউ বস্তুর জন্য আমরা এই পি কিউ ইমেজ পেয়েছি। ইমেজটা কি ধরনের, এবার ইমেজটা কি মতো পাচ্ছি, ইমেজটা বস্তুর থেকে অনেকটা আকারে ছোট, তাই তো। ইমেজটা আমরা যেটা পেলাম সেটা বস্তুর থেকে আকারে ছোট, কিন্তু আবার উল্টো, তাই না। বস্তুটা আমরা পেলাম, বস্তুর থেকে যে ইমেজ পাচ্ছি সেটা হচ্ছে বস্তুর থেকে আকারে ছোট এবং উল্টো, অর্থাৎ অবশিষ্ট। আর কি এটা সৎ না অসৎ, এটা অবশ্যই সৎ প্রতিবিম্ব। কেন,
এখানে দুটো আলোক রশ্মি মিলিত হওয়ার জন্য এই বস্তুটার ইমেজটা গঠিত হয়েছে, তাই না? আর সৎ কখন বলি? যখন দুটো আলোক রশ্মি রিয়েলে গিয়ে মিলিত হবে এবং প্রতিবিম্ব তৈরি করবে, তখন আমরা তাকে বলি সৎ বিম্ব। আর অসৎ কোনটা ছিল? যখন দেখে মনে হচ্ছিল মিলিত হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি ওখানটা মিলিত হচ্ছে না, কিন্তু দেখে মনে হচ্ছে কি মিলিত হচ্ছে, তাহলে আমরা সেটাকে বলছিলাম যে অসৎ বিম্ব। তাহলে এটা হচ্ছে আমাদের সৎ বিম্ব। তাহলে দেখো, যখন আমরা বস্তুকে রাখছি কোথায়? অসীম এবং বক্রতা কেন্দ্রের মাঝখানে। অসীম এবং বক্রতা কেন্দ্রের মাঝখানে বস্তুকে রাখলে কি ধরনের প্রতিবিম্ব পাচ্ছি? যে ছবিটা পাচ্ছি সেটা হচ্ছে আকারে ছোট, সেটা হচ্ছে কি আকারে বস্তুর তুলনায় ছোট, অবশিষ্ট মানে উল্টো, অবশিষ্ট এবং সৎ, তাই তো? এই বৈশিষ্ট্যগুলো আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? কখন? যখন আমরা বস্তুটাকে অসীম এবং সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে রাখছিলাম, ইনফিনিটি এবং সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে যখন রাখলাম, তখন যে প্রতিবিম্ব পেলাম সেটা হচ্ছে আকারে ছোট, অবশিষ্ট এবং সৎ। বোঝা গেছে? তুমি যদি কেউ তুলে ভাবো তাহলে ভিডিওটা পজ করে তুলে নেবে, কিংবা বই তো রয়েছে, বই থেকে দেখতে পাবে তোমরা। তাই এটা আমি মুছে দিচ্ছি। এবার আমরা দেখবো পরের যে এটা, সেটা হচ্ছে কি আমরা সেন্টারে রাখবো। কোনো বস্তু যদি সেন্টারে রাখি তাহলে সেটা কি মতো তৈরি করবে। এটা যাতে মেরু ও, ধরলাম আমাদের ফোকাস এফ, সেন্টার অফ কার্ভেচার সি। এবারে আমরা একটা বস্তুকে অবতল তখন আমরা একটা রেখেছি আমরা, এবারে কি করবো? আমরা একটা বস্তুকে কোথায় রাখবো? সেন্টারে। আগেটা আমরা কি করলাম? কোনো বস্তু ছিল, একটা বস্তু ছিল যেটাকে আমরা ইনফিনিটি, অসীম এবং সেন্টারের মাঝখানে রেখেছিলাম, কোনো একটা বিন্দু এগুলোতে রেখেছিলাম, তাই তো? এবার আমরা রাখবো সেন্টারে। আমরা সেন্টারের উপর একটা বস্তুকে রাখছি, তাহলে তার জন্য কোথায় এবং কি ধরনের প্রতিবিম্ব গঠিত হবে সেটা দেখবো, ঠিক আছে? এবার সেন্টারে একটা বস্তুকে রাখলাম, তাহলে দেখো সেন্টারে রাখলে এটা যদি আমাদের রে ডায়াগ্রাম করতে হবে, তাহলে কি করবো? একটা আলোক রশ্মিকে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে নিয়ে যাবো। তাহলে একটা আলোক রশ্মি আমরা কি করলাম? প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে নিয়ে গেলাম। এটা কোনটা দিয়ে পাস করে? ফোকাস দিয়ে। আলোক রশ্মিটা আমাদের, আলোক রশ্মিটা কি হবে? ফোকাস দিয়ে নির্গত হয়ে গেল, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল গিয়ে ফোকাস দ্বারা নির্গত হলো, ঠিক আছে? এবার একটা আলোক রশ্মিকে আমরা ফোকাস দিয়ে নিয়ে যাবো। যখন সেন্টার অফ কার্ভেচার এখন নেই, আগেটা ছিল বলে ওটা নিয়ে গেছিলাম, এখন ফোকাস দিয়ে নিয়ে যাবো। ফোকাস দিয়ে নিয়ে গেলাম। এবার তাহলে কোনটা দিয়ে যাবে? নির্গত হবে। প্রতিফলন হওয়ার পরে আলোক রশ্মিটা কোনটা দিয়ে যাবে? দেখো, তাহলে কি বললাম? প্রথমে সূত্র, তিনটে নিয়ম বলতে গিয়ে বললাম যে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল সেটা ফোকাস দিয়ে পাস করবে, আর ফোকাস দিয়ে যায় তাহলে সেটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে পাস করবে। এই আলোক রশ্মিটা আমাদের ফোকাস দিয়ে গেছে, তাহলে এটা কি হবে? প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে পাস হবে। সমান্তরালভাবে পাস করো। ঠিক আছে, এটা ঠিকঠাক হয়নি। এর মতো হবে, অর্থাৎ আমাদের এই দুটো রশ্মি ঠিক বক্রতা কেন্দ্রের নিচে মিট করবে, ঠিক বক্রতা কেন্দ্রের নিচে এবং বক্রতা কেন্দ্রের সঙ্গে একই সঙ্গে কিভাবে ইমেজ তৈরি করবে, ঠিক আছে? তাহলে আমরা 2 নম্বরে দেখলাম কি, যে কোনো একটা বস্তুকে যদি আমরা সেন্টার অফ কার্ভেচারের উপরে রাখি, সি এ রাখছি, কোনো একটা বস্তুকে সেন্টারে রাখছি, এবং সেখান থেকে একটা আলোক রশ্মি, বস্তুটা আমরা ধরে নিলাম যে পি কিউ, এবং সেখান থেকে একটা আলোক রশ্মি কি হলো? দর্পণ উপরে গিয়ে আপতিত হলো, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, এবং সেটা কি হচ্ছে? ফোকাস দ্বারা নির্গত হচ্ছে। আর একটা আলোক রশ্মিকে আমরা ফোকাস দিয়ে নিয়ে গেলাম, দর্পণ উপরে আপতিত করলাম, এবং সেটা কি হচ্ছে? প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে নির্গত হচ্ছে, এবং দুটো আলোক রশ্মি এই বিন্দুতে মিট করছে, ঠিক আছে? এখানটায় আমরা পাচ্ছি কি? ইমেজ। তাহলে এইটুকুটা হচ্ছে আমাদের ইমেজ, ঠিক আছে? যেটা হচ্ছে কি পি কিউ। অর্থাৎ এই বস্তুর সাইজ এবং ইমেজের সাইজ একই হবে। এখানটায় বস্তুর সাইজ এবং ইমেজের সাইজ
একই হবে, দুটোর আকার সমান হবে, দুটো আকারে কি হবে, সমান হবে। তার সঙ্গে অবশিষ্ট মানে উল্টো হচ্ছে, আর কি হচ্ছে, সদ, তার সঙ্গে সদ হচ্ছে। অর্থাৎ যদি আমরা কোনো বস্তুকে সেন্টার অফ কার্ভেচারে রাখি, অর্থাৎ সেন্টারে রাখি, তো সেখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি, বস্তুর আকারের সমান আকারে আমরা প্রতিবিম্ব পাবো, অর্থাৎ বস্তুর সাইজ এবং প্রতিবিম্বের সাইজ সমান হবে। তার সঙ্গে অবশিষ্ট হবে, কি হবে, অবশিষ্ট এবং প্রতিবিম্বটি সৎ হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 2 নম্বর পয়েন্ট। তোমরা ক্লাস 10 এগুলো পড়েছো। এবার আমরা দেখে নেব যে কোনো বস্তুকে যদি বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে রাখি তাহলে কি হবে। ঠিক আছে, কোনো বস্তুকে বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে রাখলে কি হবে। আমরা প্রথমে দেখলাম যে একটা বস্তুকে অসীম এবং বক্রতা কেন্দ্রের মাঝখানে রেখেছিলাম, তার জন্য পেলাম আমরা ফোকাসে বস্তুর প্রতিবিম্ব, যেটা ছিল বস্তু থেকে আকারে ছোট এবং অবশিষ্ট এবং সৎ। তারপরে রাখলাম কোথায়, সেন্টারে, সেন্টারে রেখে কি পেলাম, যে বস্তুর আকারের সঙ্গে সমান আকারের প্রতিবিম্ব পাচ্ছিলাম, যেটা ছিল অবশিষ্ট এবং সৎ এবং আকারে সমান। এবার রাখবো কোথায়, সেন্টার এবং এফ এর মাঝখানে কোন একটা বিন্দুতে। ঠিক আছে, এখানে আমি একটা বস্তুকে রাখলাম পি কিউ, কোথায় রাখলাম, সেন্টার এবং ফোকাসের মাঝখানে। একটা আলোক রশ্মি সমান্তরাল হয়ে যাবে, এটা কি ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। আর একটা আলোক রশ্মি ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে এবং সেটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে বেরিয়ে আসবে। তাই তো, এখানে দুটো মিট করলো, এখানটায় দুটো মিট করেছে। আমার ছবিগুলো ঠিকঠাক আঁকা হচ্ছে না, লাইনগুলো সোজা হচ্ছে না, তোমরা বুঝে নেবে যে আমি সোজা আঁকার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। এখানটা মিট করেছে, তো আমরা এখানটায় ওটার জন্য প্রতিবিম্ব পাবো। ঠিক আছে, আমরা এখানটায় প্রতিবিম্ব পাবো, যেটা হবে এখানটায় পি এবং কিউ। এখানটায় দেখো কি হয়েছে, আমাদের যে আকারের বস্তু ছিল তার থেকে কিন্তু আকারে বড় প্রতিবিম্ব গঠিত হয়েছে, তাই না? যে আকারের বস্তু ছিল তার থেকে বড় আকারের প্রতিবিম্ব হয়েছে, অবশিষ্ট হয়েছে, এবং দুটো রশ্মি এখানটায় রিয়ালে মিলিত হওয়ার জন্য বস্তুটা প্রতিবিম্বটা আবার সৎ। তাহলে যখন আমরা সি এবং এফ এর মাঝখানে কোনো বস্তুকে রাখলাম, ঠিক আছে, বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে রাখলাম, তার জন্য আমরা পাচ্ছি কি, আকারে বড় বড় প্রতিবিম্ব পাচ্ছি, অবশিষ্ট অবশিষ্ট এবং সৎ। ঠিক আছে, তাহলে একটা জিনিস ভেবে দেখো, আমরা প্রথমে রেখেছিলাম কোথায়, অসীম এবং সি এর মাঝখানে, সেটা পেলাম ফোকাসে। তাই তো, যখন এই বস্তুটা আমরা দূরে ছিল তখন ওটা পেলাম ফোকাসে। আবার যখন বস্তুটাকে আমরা এগিয়ে নিয়ে গিয়ে সেন্টারে করলাম, তখন সেটা পেলাম কোথায়, সেন্টারে, অর্থাৎ বস্তুর ইমেজটা ফোকাস থেকে সেন্টারে চলে আসলো। এখানে বস্তুটা আমাদের এখান থেকে এগিয়ে সেন্টারে আসলো, তাহলে ইমেজটা কি হলো, এখান থেকে এগিয়ে সেন্টারে চলে আসলো। বস্তুটা যখন আরো একটু এগিয়ে দিলাম, তখন ইমেজটা কোথায়, আরো একটু পিছিয়ে পিছন দিকে চলে আসছে। তারপরে এখান থেকে এটা বুঝতে পারছি না যে বস্তুটা যত এগিয়ে যাচ্ছে আমাদের দর্পণের দিকে, ইমেজটা ততটাই পিছিয়ে যাচ্ছে, তাই না? যখন আমাদের অসীম এবং সি এর মাঝখানে ছিল তখন এফ এ পেলাম ইমেজ, যখন আমাদের সি এ রাখলাম বস্তুকে তখন আমরা সি এ পেলাম ইমেজ, যখন সি এবং এফ এর মাঝখানে রাখলাম বস্তুকে তখন আমরা পেলাম কোথায়, অসীম এবং সি এর মাঝখানে ইমেজ। মানে যতটা আমরা এগাচ্ছি ঠিক ততটাই ইমেজটা পিছিয়ে আসছে। বোঝা গেছে? না বুঝতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আমরা এখান থেকে পেলাম কি, সি এবং এফ এর মাঝখানে রাখার জন্য যে ইমেজটা পেলাম সেটা হচ্ছে বস্তুর থেকে বড়, অবশিষ্ট এবং সৎ। কোথায় রেখেছিলাম, এটা রেখেছিলাম কোথায়, সি এবং এফ এর মাঝখানে, আর পেলাম কোথায়, অসীম এবং সি এর মাঝখানে। তো এখানে আমরা দেখলাম যে সি এবং এফ এর মাঝখানে রেখেছিলাম, তাই তো? এবারে আমরা রাখবো কোথায়, এফ, এবারে ফোকাসে রাখবো। ফোকাসে রাখার জন্য আমাদের কি মতো ইমেজ পাচ্ছি, কোথায় হচ্ছে সেটা দেখে। তাহলে এবার আমরা দেখবো যে কোনো একটা বস্তুকে ফোকাসে রাখলে তার কি মতো ইমেজ হচ্ছে। তো ফোকাসে একটা বস্তুকে রেখেছি, পি কিউব একটা বস্তু ফোকাসে রেখেছি যাকে, তাহলে কি হচ্ছে, একটা রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে গিয়ে পড়ে ফোকাস দ্বারা নির্গত হচ্ছে। ঠিক আছে, আর ধরে নিলাম যে একটা আলোক রশ্মি আমরা
সেন্টার দিয়ে পাস করাবো, ঠিক আছে, নর্মালি, তাহলে সেটা নর্মালি চলে যাবে। তো সেন্টার এখানটায় রয়েছে, সেন্টারই যদি আমরা এইভাবে ওটা দিই, এটা আমাদের কি নর্মাল। আমি ধরলাম এখান থেকে একটা লক্ষ্য দিকে গিয়ে পড়লো, তাহলে সেটা কি নর্মালি আমাদের সেন্টার অফ পাস, সেন্টার দিয়ে বেরিয়ে যাবে, তাই তো। এখান থেকে গিয়ে এখানে এই বিন্দুতে আপতিত হয়েছে, এবং সেটা যেহেতু এটা সেন্টার উপর নর্মালি গিয়ে ইনসিডেন্ট হয়েছে, তাহলে সেটা এই নর্মালি একই হয় বেরিয়ে যাবে, যেহেতু নর্মাল ইনসিডেন্ট হলে সেকেন্ডটাই I=R হয় এবং দুটো 0 ডিগ্রি হয়, তাহলে সেটা কি হচ্ছে এই মতো বেরিয়ে যাচ্ছে। ছবিটা হচ্ছে না, বেঁকে যাচ্ছে। অর্থাৎ এই মতো হবে। দুটো আলোক রশ্মি দেখো, দেখে কি মনে হচ্ছে, সমান্তরাল মনে হচ্ছে না? দুটো আলোক সমান্তরাল মনে হচ্ছে। অর্থাৎ যদি আমরা ফোকাসে কোনো বস্তুকে রাখি, তাহলে সেখান থেকে যে আলোক রশ্মিগুলো বেরিয়ে সেটা পরস্পর সমান্তরাল আসছে। অর্থাৎ সমান্তরাল আলোক রশ্মি হলে কি হয়, সমান্তরাল যদি আলোক রশ্মি আসে, তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে ইমেজটা গঠিত হবে সেটা কোথায় হবে, অসীমে গঠিত হবে। কারণ অসীমের ক্ষেত্রে আমরা সমান্তরাল রশ্মি ধরে নিই, তাই না? তাহলে আমরা কোনো বস্তু যদি ফোকাসে রাখি, তাহলে তার জন্য আমরা পাচ্ছি ইমেজটা কোথায়, অসীমে। আর ইমেজ যদি অসীমে হয়, তাহলে ইমেজটা কত বড় হবে, এর থেকে অনেক বড় হবে, তাই না? অসীমে কোনো ইমেজ মানে কি, বিশাল আকারের হবে। তাহলে যখন আমরা ফোকাসে কোনো বস্তুকে রাখছি, তার জন্য আমরা পাচ্ছি কোথায় ইমেজটা, অসীমে, বস্তু থেকে অনেক বড়। এবং দেখো, বস্তু যদি অসীমে কোথাও মিলিত হয়, এই দুটো রশ্মি কি যদি অসীমে কোথাও মিলিত হয়, তাহলে আমাদের যে ইমেজটা হবে সেটা কি নিচের দিকে হবে তো, তাই না? নিচের দিকে এইদিকে হবে কোথাও। আমরা পাচ্ছি কি, অবশিষ্ট পাচ্ছি, সৎ পাবো, তাই তো, এবং বস্তুর থেকে আকারে অনেক বড় পাবো। অর্থাৎ ফোকাসে কোনো বস্তু রাখলে যে ইমেজটা করতে হবে সেটা অসীমে হবে, সৎ হবে, অবশিষ্ট হবে, ঠিক আছে, এবং আকারে অনেক বড় হবে। এবার আমরা দেখবো যে কোনো বস্তু যদি আমরা ফোকাসের থেকেও কাছে রাখি, একেবারে মেরুর কাছাকাছি, ফোকাস এবং মেরুর মাঝখানে, তাহলে কি মতো হবে, ফোকাস এবং মেরুর মাঝখানে রাখলে কি মতো হবে। এই হচ্ছে আমাদের দর্পণ, এটা হচ্ছে আমাদের মেরু, এটা ফোকাস F, এটা সেন্টার অফ কার্ভেচার C, ঠিক আছে। আর কোনো বস্তুকে, একটা বস্তুকে এখানটায় রাখলাম, তাহলে কি হবে দেখো, এখান থেকে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে গিয়ে পড়বে, এবং সেটা কি ফোকাস দ্বারা নির্গত হয়ে যাবে, ফোকাস দিয়ে বেরিয়ে গেল। আর একটা আলোক রশ্মিকে আমরা সেন্টার দিয়ে নির্গত করবো, তাহলে এই মতো হবে না, এই মতো হবে তো। এটা যদি আমরা পিছন দিকে বাড়াই, তাহলে এটা এই মতো যাবে। এটা যেটা গেছে আমাদের বাঁকা হয়েছে লাইনটা, এই মতো, এটাকে বাড়ালে এটা এই মতো যাবে, গিয়ে দেখো একটা বিন্দুতে কি হবে, দুটো মিট করবে, একটা বিন্দুতে গিয়ে কোথাও দুটো এভাবে মিট করবে, ঠিক আছে। যেখানে মিট করবে সেখানটায় আমাদের ইমেজটা গঠিত হবে, ঠিক আছে। আর ওখানে একটা বস্তুকে রাখলাম কোথায়, F এবং O এর মাঝখানে। একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে গিয়ে সেটা ফোকাস দ্বারা বেরিয়ে গেল, আর একটা আলোক রশ্মি আমাদের সেন্টার দিয়ে পাস হচ্ছে, অর্থাৎ নর্মালি গিয়ে ইনসিডেন্ট হচ্ছে এবং সেটা নর্মালি ফিরে আসছে, এটা দিয়ে বেরিয়ে যাচ্ছে, এইভাবে আমাদের আলোক রশ্মিটা বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে কোথাও তো ইমেজ তৈরি হচ্ছে না, হচ্ছে কি, এদিকে কোথাও হচ্ছে না। কিন্তু আমরা যদি এদিক থেকে দেখি, তাহলে কি মনে হচ্ছে, মনে হচ্ছে আলোক রশ্মি দুটো এখান থেকে বেরিয়ে আসছে, তাই না? এখান থেকে বেরিয়ে আসছে, অর্থাৎ ওইদিকে দর্পণের পিছনে গিয়ে কোথাও মিলিত হয়েছে, তাহলে সেখানটায় আমরা কি হচ্ছে, একটা ইমেজ পাচ্ছি, একটা ভার্চুয়াল ইমেজ পাচ্ছি, যেটা অসৎ ইমেজ, এবং যেটা কি হচ্ছে, বস্তুর থেকে আকারে অনেক বড় এবং সমশীর্ষ। তাহলে যদি কোনো বস্তুকে আমরা ফোকাস এবং O এর মাঝখানে রাখি কোনো একটা জায়গাতে, তার জন্য আমরা যে ইমেজ পাচ্ছি সেটা পাচ্ছি দর্পণের পিছন দিকে। অর্থাৎ দর্পণের পিছন দিকে বলতে দর্পণের পিছন তো কোনো জায়গা নেই, অর্থাৎ একটা ভার্চুয়াল ইমেজ, অসৎ বিম্ব, যেটা হচ্ছে কি সমশীর্ষ এবং আকারে বস্তুর থেকে অনেক বড়, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের অবতল দর্পণ দ্বারা গঠিত বস্তুর প্রতিবিম্ব সমূহ, ঠিক আছে। তাহলে আমরা কি কি পেলাম, যখন কোনো একটা বস্তুকে আমরা রাখছিলাম কোথায়, অসীম এবং C এর মাঝখানে, এটা বস্তুর অবস্থান, এটা যদি আমাদের বস্তুর অবস্থান হয়, বস্তুকে রাখছিলাম, তাহলে বিম্ব কোথায় পাচ্ছিলাম, প্রতিবিম্ব কোথায় পাচ্ছিলাম, প্রতিবিম্ব পাচ্ছিলাম কোথায়,
বস্তুটার আকার কি মতো হচ্ছিল, সমশীর্ষ না অবশিষ্ট এবং ছোট না বড়, তাই তো? আর যখন কোথায় অসীম এবং শ্রেয়ের মাঝখানে রাখছিল তখন আমরা পাচ্ছিলাম কোথায় ফোকাসে, প্রতিবিম্ব পাচ্ছিলাম ফোকাসে, বস্তু থেকে কি আকারে ছোট, তার সঙ্গে অবশিষ্ট অবশিষ্ট এবং সৎ, তাই তো? যখন আমরা রাখলাম সেন্টারে সিএ তখন পেলাম বস্তু কোথায়, সিএ পেলাম বস্তু প্রতিবিম্বটা আকারে কি সমান, আকারে সমান, অবশিষ্ট সৎ। যখন রাখলাম আমরা সি এবং এফ এর মাঝখানে, সি এবং এফ এর মাঝখানে রাখলাম তখন পেলাম কোথায়, ইনফিনিটি এবং সি এর মাঝখানে কি পেলাম, আকারে বড়, অনেক বড়, আকারে অনেক বড়, অবশিষ্ট সৎ। যখন রাখলাম আমরা ফোকাসে তখন প্রতিবিম্ব পেলাম কোথায়, অসীমে, আকারে অনেক বড়, অবশিষ্ট সৎ। এবার যখন রাখলাম আমরা এফ মানে ফোকাস এবং মেরু ও এই দুটোর মাঝখানে তখন পেলাম কোথায়, পিছন দিকে, দর্পণের পিছনে, অর্থাৎ দর্পণের পিছনে তো ইমেজ তৈরি হয় না, তাই না? কিন্তু আমাদের ছবির সাপেক্ষে বলছি আমরা দর্পণের পিছন দিকে পেলাম। তাহলে কি হচ্ছে, আকারে অনেক বড় বিবর্ধিত যেটাকে বলছে কি, সমশীর্ষ। এবার পেয়ে গেলাম সমশীর্ষ এবং অসৎ। তাহলে অবতল দর্পণ থেকে আমরা যে প্রতিবিম্বগুলো পেলাম তাহলে 5টা ক্যাটাগরি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সৎ বিম্ব পাওয়ার জন্য আমাদের কি কি করতে হবে, বা সৎ বিম্বের বৈশিষ্ট্যগুলো কি। তাহলে সৎ বিম্বের বৈশিষ্ট্য যদি আমরা বলতে চাই এখান থেকে, তাহলে বলতে পারি না যে সৎ বিম্ব যদি হয় তাহলে সেটা অবশ্যই দর্পণের একই পাশে হয় বস্তু এবং প্রতিবিম্ব দুটোই দর্পণের একই পাশে থাকছে। সৎবিম্ব যখন পাচ্ছি আমরা তখন দর্পণের একই দিকে, অর্থাৎ দর্পণের এই পাশে পাচ্ছিলাম কি, বস্তু ছিল এই পাশে এবং প্রতিবিম্ব পাচ্ছিলাম এই পাশে। তাহলে সৎবিম্ব হতে হলে বা সৎবিম্ব যখন হচ্ছে তখন বস্তু এবং প্রতিবিম্ব দুটো দর্পণের একই পাশে পাচ্ছি, ঠিক আছে? এবং কি পাচ্ছিলাম, অবশিষ্ট, তাই তো? দেখো সদের সময় প্রত্যেকটা অবশিষ্ট রয়েছে, সদের সময় কি অবশিষ্ট রয়েছে। তাহলে সৎ হলে কি হচ্ছে, বস্তুটা অবশিষ্ট, উল্টো হচ্ছে। যখন অসৎ পেয়ে গেলাম তখন কি দেখলাম যে বস্তু এবং প্রতিবিম্ব দুটো দুই পাশে, বস্তু এবং প্রতিবিম্ব দুটো দুই পাশে এবং সমশীর্ষ হচ্ছিল, ঠিক আছে? এটুকু বোঝা গেছে? বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার আমরা দেখে নেব যে আমাদের যে ইকুয়েশনগুলো রয়েছে সেই ইকুয়েশনগুলো করার সময় যে আমাদের একটা সাইনের ব্যাপার রয়েছে, চিহ্নের, পজিটিভ নেগেটিভ, সেটা কি মতো করে আমরা ধরবো, কোনটা কোন দিকে ধরবো, কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ ধরতে হয় সেটা আমরা দেখে নেবো, ঠিক আছে? আমাদের যে ফর্মুলাগুলো এখান থেকে বেরিয়ে আসবে আজকে, এরপরে ক্লাসে আমরা ফর্মুলাগুলো রিভিশন করবো, ফর্মুলাগুলো এরপরে ক্লাসে আমরা প্রতিষ্ঠা করব, যেগুলো দিয়ে আমাদের এখানকার যে অঙ্কগুলো রয়েছে লাইট থেকে সেগুলো করতে সাহায্য হবে। তো এই ফর্মুলাগুলো করার সময় যে আমাদের বস্তু দূরত্ব, ইমেজ দূরত্ব আমাদের যে ধরতে হবে, ঠিক আছে, সেগুলো কি মতো, চিহ্নটা কি হবে সেটা আমরা দেখে নেবো এখন। এটা হচ্ছে আমাদের একটা দর্পণ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ, এটা মেরু, আর মেরু দিয়ে একটা লম্ব অক্ষ টেনে নিলাম, ঠিক আছে? তো দেখো আমরা ক্লাস 7-8 থেকে লেখচিত্র করে এসেছি, যেখানে আমরা লম্ব দুটো অক্ষ ধরতাম, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। ঠিক সেই মতো আমি এখানটা ধরে নিলাম এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা এক্স অর্থাৎ আমরা ধরে নিলাম এই সাইডটা হচ্ছে এক্স এর নেগেটিভ সাইড এবং এই সাইডটা হচ্ছে পজিটিভ সাইড, ঠিক আছে? এটা ধরলাম ওয়াই অক্ষ, এটা ওয়াই এর পজিটিভ সাইড এবং এটা হচ্ছে ওয়াই এর নেগেটিভ সাইড, ঠিক আছে? ওয়াই ড্যাশ যা। তাহলে আমাদের অর্থাৎ কি করে সাইনটা আমরা নেগেটিভ পজিটিভ যে ধরলাম এখানটায়, কেন ধরলাম, কি করে ধরলাম, ঠিক আছে? একটা এখানটায় নিয়ম আছে যে আলো যে পথে আসছে অর্থাৎ আপতিত হচ্ছে, ঠিক আছে, আলো যে পথে আপতিত হচ্ছে সে আপতিত যে আলোর অভিমুখ সেটাকে ধরা হয় পজিটিভ। তারপরে এতক্ষণ যে করলাম আলোটা আমরা এইভাবে ধরছিলাম, যেভাবে আসছিল, তাই না? তা আলো আপতিত হওয়ার অভিমুখটা কি, এই অভিমুখ না আলোটা এই অভিমুখে এসে পড়ছে, এটা হচ্ছে আলোর অভিমুখ, তাহলে এই সাইডটা হবে আমাদের পজিটিভ। সেই জন্য আমরা
এই সাইডটাকে এই দিকটাকে পজিটিভ ধরেছি, কারণ ওই অভিমুখে আলোটা যাচ্ছে। আলো কি কখনো এই অভিমুখে আসছে কেন, ধরেছি ধরিনি, এই অভিমুখে আমরা আলো ধরিনি, সেই জন্য আমাদের এই অভিমুখটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, আপতিত আলোর সঙ্গে আপতিত আলোর যে অভিমুখ সেটাকে আমরা ধরছি পজিটিভ, তাহলে এই সাইডটা আমরা ধরলাম পজিটিভ। তোমরা ক্লাস 10 করে এসছো বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, ফোকাস দূরত্ব এগুলো জেনেছো। আমরা সবসময় বস্তু দূরত্বকে কি দিয়ে, ইউ দ্বারা প্রকাশ করা হয়। বস্তু দূরত্বকে ছোট হাতের ইউ দ্বারা প্রকাশ করা হয় এবং প্রতিবিম্বর যে দূরত্ব সেটাকে প্রকাশ করা হয় ছোট হাতের ভি দ্বারা। ফোকাস দূরত্বকে এফ দ্বারা, তাই তো? এই তিনটে জিনিস আমাদের মাথায় রাখতে হবে। আমরা তখন যা করলাম সেই অনুযায়ী যদি আমরা বিচার করি, সেই অনুযায়ী দেখো প্রত্যেকটা জিনিস এইদিকে ছিল সদ্বিম্বের ক্ষেত্রে, যখন আমরা সদ্বিম্ব পেয়েছিলাম, সদ্বিম্বের ক্ষেত্রে আমাদের বস্তু ছিল এইদিকে, প্রতিবিম্ব ছিল এইদিকে এবং ফোকাস ছিল এইদিকে, সবটা আমরা কি ধরবো, নেগেটিভ ধরবো। অর্থাৎ আমাদের দর্পণের যদি বাম পাশে থাকে কোনো বস্তু হোক বা ইমেজ হোক বা ফোকাস হোক, তাহলে আমরা সবটাকে কি করবো, নেগেটিভ ধরবো। ঠিক আছে, আর যদি কোনো কিছু ডান দিকে থাকে তাহলে সেটাকে আমরা পজিটিভ ধরবো। এবারে দেখো আমরা 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f কিংবা 2/r এই ইকুয়েশনটা দেখবো। তো একটা অবতল দর্পণ এঁকেছি, এটা একটা আমাদের অবতল দর্পণ। PQ হচ্ছে একটা বস্তু যেখানটায় প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল একটা আলোক রশ্মি এ বিন্দুতে আপতিত হয়েছে, যে ফোকাস দিয়ে বেরিয়ে গেছে। যদি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল তাহলে ফোকাস দিয়ে বেরোবে। আর একটা রশ্মি নর্মাল সি দিয়ে নর্মালি ইনসিডেন্ট হয়ে নর্মালি আবার বেরিয়ে গেছে। দুটো আলোক রশ্মি গিয়ে এখানটা মিলিত হয়েছে, এখানে আমরা পেলাম কি, ইমেজ। PQ বস্তু, তার জন্য আমরা পেলাম স্মল কিউ এবং স্মল পি, অর্থাৎ স্মল পি স্মল কিউ একটা ইমেজ পেলাম। ঠিক আছে, এবারে দেখো এখান থেকে আমাদের ত্রিভুজ, দুটো ত্রিভুজ নিচ্ছি, ত্রিভুজ PQC, PQC অর্থাৎ PQC এই ত্রিভুজ এবং PQC এই ত্রিভুজ, PQC এই দুটো ত্রিভুজ থেকে দেখো, এই দুটো ত্রিভুজের এই কোণটা এবং এই কোণটা সমান না, বিপরীত কোণ। এবং এখানটায় এই কোণটা এবং এই কোণটা সমান, দুটোই লম্ব। যদি বস্তুটা প্রধান অক্ষের সঙ্গে সবসময় লম্ব হবে নেই, দুটো ত্রিভুজে যে দুটো কোণ সমান হয় তাহলে অপর কোণটা, এই কোণটা এবং এই কোণটা সমান হবে না, কারণ এটা 90, এটা সমান, এটা 90, এটা 90, দুটো সমান, তো এই অপর কোণটাও সমান, তৃতীয় কোণটাও সমান হবে। তো এই ত্রিভুজ দুটো আমরা সদৃশকোণী ত্রিভুজ বলতে পারি। এই ত্রিভুজ দুটো সদৃশকোণী ত্রিভুজ হওয়ার জন্য সদৃশকোণী ত্রিভুজে কি হয়, বাহুগুলোর অনুপাত সমান হয়। তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে পি কিউ বাই স্মল পি স্মল কিউ ইকুয়াল টু কিউ সি বাই স্মল কিউ সি, তাই তো? কোন ত্রিভুজ, বড় পি কিউ সি এবং স্মল পি কিউ সি, এই দুটো ত্রিভুজ থেকে আমরা কি পেলাম, ত্রিভুজ দুটো সদৃশকোণী, তার জন্য বাহুগুলোর অনুপাত সমান, অর্থাৎ পি বাই কিউ পি কিউ বাই স্মল কিউ ইকুয়াল টু কিউ সি বাই স্মল কিউ সি। এবারে দেখো আমরা ধরে নিচ্ছি যে পি এ রশ্মিটা হচ্ছে উপাক্ষীয় রশ্মি। ঠিক আছে, অর্থাৎ প্রধান মেরুর, এখানে মেরু হচ্ছে এটা ও, মেরুর খুব কাছে রয়েছে এই বিন্দুটা। ঠিক আছে, আমরা এখানটা কি করলাম, মেরু এ বিন্দু থেকে মেরুর প্রধান অক্ষের উপর একটা লম্ব টানলাম, এর উপর একটা লম্ব টানলাম বি, এ থেকে প্রধান অক্ষের উপর একটা লম্ব টানলাম বি। এবার দেখো ওখানে ত্রিভুজ তৈরি হয়েছে এ বি এফ, আর এদিকে একটা রয়েছে কি আবার এফ পি কিউ, তাই না? এ বি এফ এটা ত্রিভুজ, একটা রয়েছে এফ পি কিউ এটা ত্রিভুজ। ওই দুটো ত্রিভুজ থেকে আবার কি পাই দেখি আমরা, ত্রিভুজ এ বি এফ ও ত্রিভুজ এফ পি কিউ, এই দুটো থেকে পাচ্ছি। দেখো এই দুটো সদৃশকোণী ত্রিভুজ, কেন? এটা লম্ব টানলাম, সমকোণ, এখানে এটা সমকোণ, এই কোণটা এবং এই কোণটা হচ্ছে কি, বিপরীত কোণ, তাহলে এই কোণটা এবং এই কোণটা অবশ্যই সমান হবে, তাহলে সদৃশকোণী ত্রিভুজ, তাহলে এখান থেকেও বাহুগুলোর অনুপাত সমান হবে। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি যে এ বি বাই পি কিউ ইকুয়াল টু বি এফ বাই কিউ এফ, তাই তো লিখতে পারি। এটা যে আমরা বললাম যেহেতু যে রশ্মিটা হচ্ছে আমাদের পি এ রশ্মিটা আমরা ধরেছি উপাক্ষীয় রশ্মি, অর্থাৎ এ বিন্দুটা ও এর খুব কাছাকাছি, তাই আমরা
এফ বি কে আমরা এফ ও লিখতে পারি, ঠিক আছে? তাহলে আমরা এফ বি কে এ বি বাই এ পি কিউ পেলাম এখান থেকে, এটাকে আমরা এফ বি কে লিখতে পারি কি এফ ও বাই কিউ এফ, ঠিক আছে? মানে এখানটায় বি এফ ইকুয়াল টু এফ ও বসালাম। কেন বসালাম? কারণ ধরে নিয়েছি পি এর রশ্মি হচ্ছে উপাক্ষীয় রশ্মি, অর্থাৎ মেরুর খুব কাছে রয়েছে। তাহলে খুব কাছে হলে আমাদের এফ বি যে ডিস্টেন্স হবে এফ ও ডিস্টেন্সটা একই হবে। এটাকে আমরা 1 নম্বর দিলাম, এটাকে আমরা 2 নম্বর দিলাম। এবার দেখো আমাদের যে এ বি এবং পি কিউ এবং এ বি দুটো সমান না, কারণ এই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, তো তাহলে এই ডিস্টেন্সটা সমান হবে। তো তাহলে পি কিউ এর সঙ্গে এ বি সমান, তাহলে আমরা এখানটা এ বির জায়গাতে পি কিউ লিখতে পারি, পি কিউ বাই পি কিউ ইকুয়াল টু এফ ও বাই কিউ এফ, ঠিক আছে? আমরা এটাকে 2 নম্বর না, এটাকে 2 নম্বর দিচ্ছি, ঠিক আছে? এবার দেখো 1 নম্বর 2 নম্বর থেকে পি কিউ এই সাইডটা দুটো সমান, পি কিউ এই সাইডটা দুটো সমান, তাহলে আমরা বলতে পারি না এই সাইডটা সমান হবে, তাই তো? তাহলে 1 আর 2 থেকে আমরা বলতে পারি, 1 এবং 2 থেকে যে কিউসি, এই কিউসি বাই কিউসি ইকুয়াল টু এফ ও বাই কিউ এফ, বলতে পারি এটা, ঠিক আছে? তো দেখো আমরা কি করলাম, আমরা প্রথমে ত্রিভুজ পি কিউ সি এবং ত্রিভুজ পি কিউ সি, পি কিউ এটা কিউ বিন্দু আমাদের, পি কিউ সি দুটো ত্রিভুজ থেকে সদৃশ কোণ পেলাম বলে বাহুগুলো অনুপাত এখান থেকে বের করলাম, পি কিউ বাই পি কিউ ইকুয়াল টু কিউ সি বাই কিউ সি। আবার ত্রিভুজ আমাদের এ বি সি এবং এফ পি কিউ এই দুটো থেকে সদৃশ কোণী হওয়ার জন্য আমরা অনুপাত পেলাম, অনুপাতে আমরা এ বি সমান পি কিউ বসালাম এবং বি এফ সমান এফ ও বসালাম, ঠিক আছে? এবার এই দুটো ত্রিভুজ থেকে সরি 1 নম্বর এবং 2 নম্বর থেকে আমরা তুলনা করে কি পেয়ে গেলাম, কিউ সি বাই কিউ সি ইকুয়াল টু এফ ও বাই এফ কিউ। এবার দেখো আমাদের কিউ সি ছবিতে কিউ সি ইকুয়াল টু কোনটা, এই কিউ এবং সি এই তুলনা, এটুকু আমরা লিখতে পারি না? দেখো তো যে কিউ ও বা ও কিউ মাইনাস ও সি লিখতে পারি। কিউ সি এইটুকুটা তো আমরা গোটাটা নিলাম, ও কিউ এই পুরোটা নিলাম, ওখান থেকে আমরা ও সি বিয়োগ করে দিলাম, তাহলে কিউ সি পেয়ে গেলাম, বোঝা গেছে? একই মতো আমরা এই স্মল কিউ সি এটাকে লিখতে পারি, দেখো স্মল কিউ সি বলতে কিউ সি এইটুকুটা, এটা লিখতে পারি কি ও সি মাইনাস ও কিউ, ও সি মাইনাস ও কিউ লিখতে পারি, তাহলে ও সি মাইনাস ও কিউ। এবারে এফ ও এটা আমরা কি লিখতে পারি, এফ ও কে ওটা তো ফোকাস, তাহলে এফ ওই থাকবে, ফোকাস থাকছে, ওটা কিছু করা যাচ্ছে না। আমাদের এফ কিউ যেটা রয়েছে বা কিউ এফ এটাকে চেঞ্জ করতে পারি, দেখো কিউ এফ কে আমরা লিখতে পারি, এটা আমাদের চেঞ্জ হচ্ছে না, কিউ এফ এটাকে আমরা লিখতে পারি এইটুকুটা কিউ এফ, ও কিউ মাইনাস ও এফ লিখতে পারি, তাই তো? ও কিউ মাইনাস ও এফ। এবারে দেখো ও কিউ এটা মানে কি, আমাদের বস্তু দূরত্ব, এখানে বস্তু রেখেছি তাহলে এটা আমাদের বস্তু দূরত্ব না, বস্তু দূরত্ব আমরা কি বললাম মাইনাস ইউ, এইদিকে রয়েছে বলে মাইনাস, আর বস্তু দূরত্ব ইউ দ্বারা প্রকাশ করা হয়। এবারে ও সি মাইনাস ও সি বলতে কি ব্যাসার্ধ, তাই তো? ব্যাসার্ধ বলতে মাইনাস আর, তাহলে মাইনাস রয়েছে আর একটা মাইনাস আর, তাই না? তাহলে পেয়েছি কি আমরা এখান থেকে মাইনাস ইউ প্লাস আর। এবার এখানটা একবারে করে দিচ্ছি, মাইনাস ইউ প্লাস আর। এখানে কি পাচ্ছি ও সি বলতে মাইনাস আর, আর ও কিউ ওটা কি ইমেজ ডিস্টেন্স, অর্থাৎ মাইনাস অফ মাইনাস ভি,
এই মাইনাসের জন্য এই মাইনাসটা, আর এটার জন্য হচ্ছে মাইনাস ভি, তাহলে মাইনাস মাইনাস প্লাস ভি হয়ে যাবে। একবার আমি করে দিচ্ছি প্লাস ভি। এখান থেকে দেখো ও কিউ বলতে ও কিউ মাইনাস ভি মাইনাস অফ ও এফ বলতে কি ফোকাস দূরত্ব এফ, তো ওটাও মাইনাস হবে, তাহলে মাইনাস মাইনাস একবারে প্লাস এফ। আমি এটা পেলাম এফ দিয়ে, এগুলো আর দিয়ে দিলাম, সবটাকে এফ দ্বারা প্রকাশ করছি, তাহলে এই আর গুলোকে আমরা চেঞ্জ করে দিচ্ছি। আর ইকুয়াল টু কি হবে 2f, আর ইকুয়াল টু 2f, এখানেও আর ইকুয়াল টু 2f। ঠিক আছে, আমরা এইটুকু পেলাম। এবারে এই কোশ্চেন আমরা নিজের নিজের জায়গাতে নিজের নিজের মানগুলো বসিয়ে দেবো। আমি এই সাইডটা মুছে দিচ্ছি, তোমরা কেউ তুললে ভিডিওটা পজ করে তুলে নিও। এবার আমরা এই সমীকরণ 3 দিলাম, 3 নম্বরে আমরা মানগুলো বসিয়ে দিচ্ছি। তাহলে কিউসি জায়গায় আমরা পাচ্ছি কি মাইনাস ইউ প্লাস 2f বাই কিউসি এর ভ্যালু হচ্ছে আমাদের মাইনাস 2f প্লাস ভি ইকুয়াল টু ওএফ বলতে ফোকাস এফ, ওএফ ফোকাস দূরত্ব এফ, এবং নিচে কিউএফ বলতে আমাদের মাইনাস ভি প্লাস ইউ। এইটুকুটা পেলাম। এবার এটাকে আমরা করবো কি, বজ্র গুণ করে দেবো, এটাকে আমরা কোনাকুনি গুণ করে দেবো। তাহলে কি পাই দেখি, এটা দিয়ে গুণ করি, মাইনাস মাইনাসে প্লাস ইউ ভি মাইনাস প্লাসে মাইনাস 2f ভি, অর্থাৎ ভি দিয়ে দুটোকে গুণ করলাম, এবার এফ দিয়ে প্লাস মাইনাসে মাইনাস ইউ এফ প্লাস 2f স্কোয়ার ইকুয়াল টু, এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস, এটা তো মাইনাস হবে তাই না, আমাদের এফ আমরা যেখানে নিয়েছি ও এফ এর এদিকে রয়েছে মাইনাস হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল 2f স্কোয়ার মাইনাস এটার সঙ্গে এটা মাইনাস এফ ভি। তো উভয় সাইড থেকে মাইনাস 2f স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার কেটে বার, থাকলো কি আমাদের এদিকে মাইনাস ইউ ভি মাইনাস 2f ভি মাইনাস ইউ ভি, এদিকে রয়েছে আমাদের প্লাস, সরি মাইনাস ইউ ভিটাকে আমরা এদিকে করে দিচ্ছি, তাহলে পেয়ে গেলাম কি প্লাস এফ ভি ইকুয়াল টু 0। আর দেখো যোগ দিয়ে পরে পাচ্ছি মাইনাস ইউ ভি 2f ভি, এখানে প্লাস এফ ভি, তাহলে যোগ দিয়ে পরে আমরা মাইনাস এফ ভি পাচ্ছি, এখান থেকে মাইনাস ইউ এফ ইকুয়াল টু 0। গোটা সমীকরণটাকে আমরা ইউ ভি এফ দ্বারা ভাগ করে দিচ্ছি, গোটাটাকে ইউ ভি এফ দ্বারা ভাগ করে, তাহলে কি পাচ্ছি দেখো ইউ ভি বাই ইউ ভি এফ মাইনাস মাইনাস এফ ভি বাই ইউ ভি এফ মাইনাস ইউ এফ বাই ইউ ভি এফ ইকুয়াল টু 0। তবে এখানে সবটা মাইনাসকে ক্যান্সেল করে দেবো, এটা হচ্ছে আমাদের উপরে ইউ ভি কেটে যাচ্ছে, মাইনাস 1/f, এখানে মাইনাস ভি এফ কেটে গেল 1/u মাইনাস ইউ এফ কেটে গেল 1/v ইকুয়াল টু 0। একটা মাইনাস তো আমাদের বেশি চলে আসছে মনে হচ্ছে, দেখো এখানটা আমাদের একটা গন্ডগোল হয়ে গেছে, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে তাই না, মাইনাস মাইনাস এটা প্লাস হবে, এটা প্লাস হবে, তাহলে আমাদের এটা 1/f এইদিকে থাকলো, আর এই দুটোকে আমরা ওই পাশে নিয়ে গেলাম, তো প্লাস হয়ে 1/u প্লাস 1/v, তো 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f পেয়ে গেলাম। এবার এফের জায়গায় আর এর মান বসিয়ে দিলে পেয়ে যাব আর এর সঙ্গে, তারপর ইকুয়েশনটা পেয়ে গেলাম, এই হচ্ছে একটা ইকুয়েশন। কিংবা যদি আমরা এফের জায়গায় আর এর মানটা বসিয়ে দিই, তাহলে কি পেয়ে যাব 1/f বলতে r/2, তাহলে 2টা কী হবে উল্টে উপরে চলে যাবে, এই 2টা আমাদের উপরে চলে গেল, 2/r ইকুয়াল টু 1/v প্লাস 1/u। এ হচ্ছে আমাদের এখানকার সূত্র। ঠিক আছে, এই সূত্রটা মনে রাখতে হবে, এখান থেকে আমাদের পরবর্তী ক্লাস অঙ্কগুলো হবে। তাহলে আজকে এখান থেকে শেষ করছি। তোমরা দেখো, তোমাদের ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার